বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 35টি সিম কার্ড, প্রায় 70টি জিনিস পাওয়া গিয়েছে বলে এনআইএ সূত্রে খবর। বিস্ফোরণের পর গা ঢাকা দিতে 35টিরও বেশি সিম কার্ড ব্যবহার করা হয়েছে। জাল আধার কার্ড ব্যবহার করে কেনা হয়েছিল সিম কার্ড। ধৃত দুজনের বিভিন্ন আধার কার্ডে একাধিক রাজ্যের ঠিকানা রয়েছে। ধৃতদের আধার কার্ডে কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্রের ঠিকানা রয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার ভিপিএন মেশিন, 3টি ল্যাপটপ, মোবাইল ফোন। বিস্ফোরণের সময় জঙ্গিদের ব্যবহার করা জুতো, অর্থাৎ যে সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আপনারা জানেন যে 1 মার্চ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, তখন যে জুতো তারা ব্যবহার করেছিল, যে জুতো তারা পরেছিল, সেই জুতোই মিলেছে দীঘার হোটেলে। দীঘার এই হোটেল থেকে গ্রেপ্তার 2 সন্দেহভাজন জঙ্গি। ধৃত 2 সন্দেহভাজন জঙ্গি 10 দিনের এনআইএ হেফাজত। বিস্ফোরণের 11 দিন পর কলকাতায় আসে 2 সন্দেহভাজন জঙ্গি। চেন্নাই থেকে প্রথমে ট্রেনে কলকাতায় আসে 2 জন সন্দেহভাজন জঙ্গি। 28 তারিখ অর্থাৎ 28শে মার্চ হাওড়া থেকে বাসে চেপে তারা দীঘা যায়। আর যে খবর পাওয়া যাচ্ছে, কলকাতা ছাড়াও দীঘা এছাড়াও পুরুলিয়া এবং দার্জিলিং পর্যন্ত এই 2 সন্দেহভাজন আইএস জঙ্গি, যারা সরাসরি একেবারে 1 মার্চে বেঙ্গালুরুতে যে বিস্ফোরণের ঘটনা ঘটে রামেশ্বরম ক্যাফেতে, সরাসরি এই ঘটনায় তারা জড়িত বলে এনআইএ সূত্রে দাবি। আমি এইখানে একবার দ্রুত সমীর মিত্রের কাছে আসতে চাইবো। বারে বারে আপনার কেন মনে হচ্ছে সমীর দা যে এখান থেকেই ইন্টারসেপশন থেকে শুরু করে যাবতীয় গতিবিধি, কেউ বলছেন সেফ করিডোর, কেউ বলছেন সেফ জোন, কিন্তু বারে বারে যারা সাসপেক্টেড মিলিটেন্ট, সাসপেক্টেড টেররিস্ট এই রাজ্য থেকে ধরা পড়ছে, এই রাজ্য কোথাও কি সত্যি সত্যি সেফ করিডোর বা সেফ হ্যাভেনে পরিণত হচ্ছে জঙ্গিদের? আমি একবার বহুদিন আগে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে আনটিল অ্যান্ড আনলেস ইন্টেলিজেন্স এজেন্সিজ এবং লোকাল পুলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইফ দে ডু নট টাইটেন দেয়ার শকস, তাহলে কিন্তু আমাদের সামনের দিনগুলো খুব খারাপ হবে। এছাড়াও আমাকে কিছু ইনোসেন্ট প্রশ্ন আমাকে একটু ডিস্টার্ব করছে এই রিলেশনে। যেভাবে এই দুজন ঘুরে বেরিয়েছে পশ্চিমবঙ্গে, তাতে মনে হয় না এইটা প্রথম তারা এসেছে, কারণ দে ওয়ার ভেরি অ্যাট ইজ উইথ দ্য এরিয়া অ্যান্ড কি করে মুভমেন্ট করবে, কোথায় যাবে, কোথায় থাকবে। নাম্বার 2, এরা কি সত্যি আইএস না আইএম থেকে আইএস ইনফ্লুয়েন্সড? আইএম মিনস ইন্ডিয়ান মুজাহিদিন, যাদের অনেকেই আইএস এ গিয়ে যোগদান করেছিল। এবং এই প্রসঙ্গে বলি যে আইএস এ যোগদানে আমাদের ইয়েরাও ছিলেন। এখানকার একটি হিন্দু পরিবার, সেই সিদ্ধার্থ ধর, যিনি লন্ডনে কাজ করতেন, তিনি সপরিবার আইএস এ যোগ দেন এবং তার শ্বশুর মশাই এবং পরিবারের সবাইকে উপেক্ষা করে। তৃতীয়ত যেটা আমার মনে হচ্ছে, যখন এই সিমটা দিচ্ছিল, আই ওয়াজ মাইনিউটলি ওয়াচিং দি 2 পার্সন হু ওয়্যার দেয়ার। তাদের বডি ল্যাঙ্গুয়েজটা আমার খুব ভালো মনে হয়নি। ইট অ্যাপিয়ার্স দ্যাট এই যে সেখান থেকে করা হয়েছে, যে রিপেয়ার করতে পারেনি কিন্তু সেখানে 2 দিন ছিল, তার সেই জায়গাটা যদি ওখানে না পাওয়া যায় তাহলে তো অন্য জায়গাও যেতে পারতো, খালি ওদের কাছে কিনা। থার্ডলি যেটা, আমরা কতগুলো মডিউল কিন্তু জোগাড় করতে, মানে আমরা পেয়েছি কিনা, আর সেইগুলো আমার মনে হয় ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য নেশন অ্যান্ড ইটস সিকিউরিটি, সেইগুলো পাবলিকলি খুব বেশি না করাই ভালো। কারণ এই যে কাজগুলো, এই কাজগুলো খুব সিক্রেসির সঙ্গে করা হয় এবং সেই জায়গাটায় তবুও আমি বলবো যে পশ্চিমবঙ্গের এই বদনাম ঘোচানো কিংবা কলকাতার এই বদনাম ঘোচানোর দায়িত্ব আজকে যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, ইন্টেলিজেন্সে যারা আছেন এবং এছাড়া যারা এর সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকের এবং প্রত্যেক নাগরিকের আমি বলবো এটা রয়েছে। তা নাহলে খাগড়াগড়ের বিস্ফোরণ, সেখানে না, ওখানে একটা বোধহয় তৃণমূলের বোর্ডও ছিল সেই সময় যখন ওইটা ব্লাস্ট হয়, সেই সময় কিন্তু কেউ ওখানে কেউ খবর নেওয়ার চেষ্টা করেনি, কিংবা কারা আসছেন যাচ্ছেন, একটা লেত মেশিন আনা হলো, এই ধরনের। উই আর সো ইনডিফারেন্ট এবং টু দ্য প্রায় 6 মাস সিচুয়েশন। ধরে ঘর ভাড়া করে সেখানে ছিল, আস্ত একটা ল্যাবরেটরি তৈরি করে ফেলেছিল সেখানে। আমি সেটাই বলছি যে উই শুড বি মোর কনসার্ন অ্যাবাউট মাই নেবার অ্যান্ড সিকিউরিটি অফ দ্য নেশন। সেই জায়গাগুলো কিন্তু এখনো খামতি রয়ে যাচ্ছে। আমি বলবো যে যে তানজিমই হোক না কেন, তাদের উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষ, ভারতীয় এবং ভারতের যে সম্পদ সেইগুলোকে ধ্বংস করা। কারণ তোমরা যদি মনে রাখো, একবার কিন্তু বলেছিল যে এখন ইস্টে ঢেউ উঠবে, যার ফলে বাংলাদেশ, পার্টিকুলারলি আসাম এবং পশ্চিমবঙ্গের উপরে তাদের নজর ছিল।
সেই জায়গাগুলোতে সেখানে ঢেউ উঠো, তারা কিন্তু সেখানে এসে থাকার কিংবা যাওয়ার বন্দোবস্ত করে নিচ্ছে খুব নির্বিবাদে। আগে বেশ একটা বেশ সিস্টেম বেশ ছিল আমি যে আমি কোনো আমি এইখানে হোটেলে নিঃসন্দেহে রাহুল চক্রবর্তী উত্তর দিতে চাইবেন, কিন্তু রাহুলদার কাছে আসার আগে আমি এইখানে দেখাতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনারা জানেন যে দুজনকে একেবারে নিউ দীঘার হোটেল থেকে প্রায় ভোর রাতে তাদের গ্রেফতার করা হয় একেবারে রাজ্য পুলিশের সহায়তায়। কিন্তু সেইখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ড, সেখানে বিজেপিকে পাল্টা নিশানা করছেন তিনি বলছেন বিজেপি মিথ্যেবাদী, বাংলাকে বদনাম করার দল। বেঙ্গালুরুতে ঘটনা ঘটেছে, বলছে বাংলা নাকি নিরাপদ নয়। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি শুরুতে আপনাদের সামনে রাখবো, দেখুন। এত মিথ্যেবাদী দল আর বাংলাকে বদনাম করার দল। বেঙ্গালুরুরে একটা ঘটনা ঘটলো আর ওদের একটা ফোড়ে আছে, ফোড়ে সারাক্ষণ ফোড়ম কাটে। ফোড়েটা বলে দিল বেঙ্গল ইজ নট দ্য সেফেস্ট প্লেস। ভুলে গেছে বেঙ্গালুরু আলাদা স্টেট আর বেঙ্গল আলাদা স্টেট। দ্বিতীয়ত ওর বাড়ি কোথায়? কর্ণাটকায়। 2 ঘন্টার জন্য মিদনাপুরে কন্টাইতে ছিল গদ্দারদের জায়গায়। আমাদের পুলিশ 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে দিয়েছে। এটা হচ্ছে বেঙ্গল। মনে রাখবেন, সেফেস্ট প্লেস ইন ইন্ডিয়া। কিন্তু তারপরেও প্রশ্ন থাকে যে যেই মুহূর্তে এনআইএ এর তরফ থেকে ইনপুট এলো তারপরে ঠিকই 2 ঘন্টার মধ্যে গ্রেফতার হয়েছে, কিন্তু তারপরেও বড় প্রশ্ন যেটা 30 দিন ধরে শহর দেশে রাজ্যের রাজধানী থেকে শুরু করে জেলায় জেলায় তারা বাধাহীনভাবে ঘুরে বেড়ালো কি করে, কেউ কোনো কিছু টের পেল না কেন? কিন্তু মুখ্যমন্ত্রী একেবারে বিজেপিকে নিশানা করছেন এবং একদম 2 ঘন্টার মধ্যে তার পুলিশ গ্রেফতার করেছে বলে যখন দাবি করছেন, বিরোধীরা কি বলছে দেখুন। গুরুত্বপূর্ণ নয়, বাংলা হচ্ছে সেফ শেল্টার, সেফ হেভেন জঙ্গিদের জন্য। আজ নয়, যত দিন থেকে দেখুন যত জঙ্গি হয় এখানে ধরা পড়বে, কারণ দিদির বাড়ি চলো কোনো ভয় নেই, এই একটা স্লোগান আছে ওদের। দ্বিতীয় হচ্ছে এইখান থেকে আধার কার্ড রেশন কার্ড করে বাংলাদেশ থেকে আসছে, এখানে ট্রেনিং নিচ্ছে বিভিন্ন জায়গায়, আর দিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে গিয়ে অ্যাক্টিভিটি করছে। এক সময় বাংলাদেশ সরকারও বলেছে যে পশ্চিমবঙ্গ থেকে ট্রেনিং নিয়ে আর হুজি ইত্যাদি ওখানে গিয়ে যখন ওখানে আন্দোলন চলছিল তারা ঝামেলা করছো, এখান থেকে টাকা পয়সা ওখানে গেছে অ্যাম্বুলেন্সে করে। মোদি আর দিদি তাদের সবসময়ের আলোচনা কি, তারা চিন্তায় মগ্ন থাকে কি করে দেশটাকে তারা তাদের কবজায় রাখবে, রাজ্যটাকে নিজেদের কবজায় রাখবে, বাকি সব ভাড়বে যায়। তারা এইসব চিন্তাতে মগ্ন। আজকে গৃহমন্ত্রী সে বলে আমার দেশের সুরক্ষা নিশ্চিদ্র, এগুলো তার প্রমাণ। তাহলে আধার কার্ডের মানেটা কি আছে? আধার কার্ড না থাকলে রেশন দেওয়া হবে না, কিন্তু সে আধার কার্ড নিয়ে টেরোরিস্টরা ঘুরে বেড়াচ্ছে। বাংলায় কেউ জানেও না, খবরও রাখে না। ও তো এনআইএ খবর দিয়েছে তাই তারা জেনেছে, না তো বাংলার লোক জানে? বাংলার পুলিশ কি জানে? আবার বলছি, এনআইএ ধরুক, সিবিআই ধরুক, ইডি ধরুক, গ্রেপ্তার নিয়ে যেন সাম্প্রদায়িক রাজনীতি না হয়। কাঠি কার রাজ্য, কার সাম্রাজ্য? শুভেন্দুর, তৃণমূল থেকে যারা বিজেপিতে গেছে। বিজেপি আর তৃণমূল গোটা দেশে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, এই ধরনের যারা ঘটনা ঘটে তাদেরকে মদত দিচ্ছে, তাদেরকে আশ্রয় দিচ্ছে, আর তারপর ভোটের আগে এনআইএ কে ব্যবহার করে বিজেপি আর তৃণমূলের মধ্যে নকল যুদ্ধ দেখাচ্ছে। এই শুভেন্দু তো কিষাণজিকে নিয়ে এসে সিপিএম কে খুন করার জন্য ব্যবহার করেছিল মমতার নেতৃত্বে, সে যুব সেনাপতি ছিল। আর এখনো এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে শুধুমাত্র বাইনারি তৈরি করার জন্য। মানুষ শান্তি চায়, এই জন্য বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। রাহুলদা, বিষয়টা হচ্ছে একটা ধারণা কোথাও না কোথাও তৈরি হচ্ছে। কীরকম ধারণা? যে এই রাজ্যে বেলাগাম দুর্নীতি করা যায়, দুর্নীতির অভিযোগে মন্ত্রীরা পর্যন্ত জেলে চলে যান, সেই দুর্নীতির যারা তদন্ত করে সেই তদন্তকারী এজেন্সিকে আক্রমণের মুখে পড়তে হয়, বিস্ফোরণের ঘটনা ঘটলে সেখানে সেই যথোপযুক্ত ধারা দেওয়া হয় না, তারপরে যখন এনআইএ তদন্তের জন্য নামে তাদেরও আক্রান্ত হতে হয়, এবং তাদের উপর হামলাকারী যারা তারা এখনো পর্যন্ত একজনকেও 8 দিন হয়ে গেল কাউকে গ্রেফতার করতে পারেনি। ফলে স্বাভাবিকভাবে জঙ্গিরা এই রাজ্যকে নিরাপদ মনে করবে না তো কোন রাজ্যকে মনে করবে? এই রকম ধারণা রাজ্যের পক্ষে ভালো বিজ্ঞাপন। শুভ্র, তুমি যেটা বলছো না সেই পারসেপশনটা কিন্তু বিরোধীরাও করছে। এই যে তুমি বললে
তার মানে তুমিও কোথাও প্রভাবিত হয়ে বলছো, মানে এই পারসেপশন তৈরি করা হচ্ছে আমি বলছি একটা এজেন্সির উপরে হামলার ঘটনা আমি সমর্থন করেন, যা হয়েছে ঠিক হয়েছে, একদম সমর্থন করেন, এবং কাউকে গ্রেফতার করতে পারলো না, 8 দিন পেরিয়ে গেল। গল্পটা তৈরি হচ্ছে এখানে, যেভাবে এটাকে প্রজেক্ট করা হচ্ছে বা যেভাবে দেখানো হচ্ছে, ফোকাস করা হচ্ছে যে বাংলায় কোনো ল ইনভেস্টিগেশন নেই, বাংলায় কোনো রকম হয় না, অথচ এই রাজ্যে 2 জন মন্ত্রী জেলে আছে, যদিও আমরা তা প্রমাণ পাইনি, কিন্তু আজকে তারা অ্যারেস্ট করেছে কারা, ইডিসিবিআই করেছে, এবং তারা অন্তত জেলের কারাগারে অন্তরালে আছে, বিচার চলছে, বিচার ব্যবস্থা চলছে। পরবর্তীকালে দাঁড়িয়ে এখানে এসটিএফ, একটু আগে স্যার বললেন হরিদাসপুর থেকে বলো, পাঞ্জাবের এনকাউন্টার থেকে বলো, তানিয়া পারভিন বলো, এসটিএফ কিন্তু বারবার জঙ্গিদের গ্রেফতার করে দেখিয়েছে, এবং আমি তার সেই জন্য তো প্রশ্ন 30 দিন তারা থাকলো কি করে এখানে? এবং আমি তার পাল্টা কিন্তু বলছি না যে পুলওয়ামায় যখন ওই অত বড় ঘটনা ঘটে তখন তার ইন্টেলিজেন্স ফেল হয় কেন, আমি তার পাল্টা বলছিলাম ব্যাঙ্গালোরতে যে উচ্চখানে, সেই ব্যাঙ্গালোরতে বোম বিস্ফোরণ হলো কি করে, তখন কি করছে বিএসএফ কেন অনুপ্রবেশ হচ্ছে, বিএসএফ কিন্তু আমাদের এই রাজ্য সব রাজ্যের দোষ, নিয়ে করছি। আপনি বলছি কর্ণাটকে কেন, ব্যাঙ্গালোরে কেন হলো, সেই প্রশ্ন তো তৃণমূল কংগ্রেসকে করছি না আমরা। মৌলিক প্রশ্নটা হচ্ছে যে জঙ্গিরা কেন মনে করছে আমাদের রাজ্য তাদের কাছে স্বর্গরাজ্য, আমাদের রাজ্যে ফ্রিলি এরম করে ঘোরা যায়, এটা কিন্তু মৌলিক প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাবেন কয়েক বছর পিছিয়ে যান, 2014-তে বর্ধমানে একটা ব্লাস্ট হয়। আমাদের মুখ্যমন্ত্রীর প্রথম স্টেটমেন্ট কী ছিলেন, আমি একদম তথ্য নিয়ে কথা বলছি, উনি প্রথমেই অভিযোগ করে দিয়েছিলেন ওই ব্লাস্টটা নাকি করেছে আপনি ভাবুন, এবং মুখ্যমন্ত্রীর এই স্টেটমেন্টের পর ওই স্টেটমেন্ট কে উদ্ধৃত করে পাবলিশ করেছিল শুনবেন, পাকিস্তানের ডন পত্রিকা। মানে পাকিস্তান যেটা করতে চায় বা দেখাতে চায় সেই ন্যারেটিভই কিন্তু এদের মুখ দিয়ে বেরোয়, এই তৃণমূল কংগ্রেসের মুখ দিয়ে বেরোয়। এরপরে একের পর এক ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে, যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের ধরে ধরে মারা হয়েছে। এই 2 দিন আগে দাদা ঈদের মঞ্চ থেকে এনআইএ কে বিষোদ্গার করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। এখন যে প্রেক্ষাপটটা আমরা নিয়ে কথা বলছি, এই 2 জন জঙ্গি ধরা পড়েছে, কি সিচুয়েশন আপনি ভাবুন। এনআইএ পরিষ্কার লুকআউট নোটিশ জারি করলো, তারপরে পুলিশ খুঁজে পেল না, তারপর এনআইএ ইনপুট দিল, তারপর এরা তার আগে কিন্তু সারা রাজ্য জুড়ে ঘুরে বেরিয়েছে, পদদলি দিয়েছে, ওই এক জুতো পরে করেছে, বিভিন্ন জায়গায় পদদলি দিয়েছে, জাতীয় নিরাপত্তার প্রশ্ন, সেখানে যদি এরকম রাজনৈতিক দড়িটানা হয়, কোথাও যায় না তো? সবথেকে ভালো গদাধর চট্টোপাধ্যায় উত্তর দিতে পারবে। প্রথম দফার ভোটে কমিশনের নজরে কোচবিহারকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলার নির্দেশ নির্বাচন কমিশনের। শীতলকুচির ঘটনার পর সতর্ক নির্বাচন কমিশন। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। রুমা, প্রথম দফার নির্বাচনের আগে কিন্তু আজকে ইসিআই এর সঙ্গে সমস্ত পর্যবেক্ষক এবং ডিএমএসপিদের সঙ্গে আলাদা করে তারা ভিডিও কনফারেন্স হয়েছে, এবং বলে রাখি যে 3 আসনের ভোটের আগে পাখির চোখ কিন্তু কোচবিহার, কারণ এবারের ভোটে শীতলকুচির নিশ্চিদ্র নিরাপত্তা মুড়ে ফেলারই নির্দেশ দিয়েছে কমিশন। আগের ভোটের থেকে শিক্ষা নিয়ে এই সতর্ক কমিশন, যাতে কোনো অশান্তি না হয় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখছে কমিশন, এবং ওই এলাকায় তার নির্দেশ রয়েছে বিশেষ 2 পর্যবেক্ষককে, যাতে বিশেষভাবে সতর্ক থাকা হয়। এবং কোচবিহারের সীমানাবর্তী যে সমস্ত এলাকা রয়েছে বিশেষভাবে নিরাপত্তা নিয়েও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসক, পুলিশ সুপারদের। এবং আজ বিসিতে কমিশনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন উত্তর জোনের দায়িত্বে থাকা কমিশনের আধিকারিক, এবং এদিন বিসিতে সংশ্লিষ্ট জেলা শাসক, পুলিশ সুপারদের সঙ্গেও ছিলেন 2 বিশেষ পর্যবেক্ষক। অর্থাৎ বুঝতেই পারছো 19 এপ্রিল যেখানে প্রথম দফার নির্বাচন, সেখানে কিন্তু 3 আসনে যেমন নির্বাচন রয়েছে, বিশেষ করে কোচবিহারে, এবং সেক্ষেত্রে কিন্তু সতর্ক কমিশন, যাতে আগের যে ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে। এবং সেক্ষেত্রে অবশ্যই প্রথম দফার নির্বাচনে কমিশন এতটাই সতর্ক যাতে শান্তিপূর্ণভাবে যাতে ইলেকশন হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখছে নির্বাচন কমিশন। ধন্যবাদ রুমা।